হোপ তোমরা ভালো আছো। আজকে আমরা শেষ দিন যেখানে শেষ করেছিলাম ওখান থেকে স্টার্ট করব। ফার্স্টেই 6 এর বি নাম্বার দিয়ে স্টার্ট করি। 4 এর যে নাম্বারটা আমি এখনো কোথাও পাইনি, এটা কিভাবে করে। সো আমি 6 এর বি নাম্বারটা দিয়ে স্টার্ট করি। 6 এর বি নাম্বার 6 এর বি নাম্বার ওরা বলে যে একটা বৃত্ত আছে। বৃত্তটা একটু বড় করে আঁকাই, কারণ ফিগারটাই এখানে মেইনলি লাগবে। এই অঙ্কটা লাস্ট দিন আমি অনেক ফর্মুলা দিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু এটা একটু জিওমেট্রি দিয়েই হয়ে যায়। আচ্ছা, এই সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তটা। এখন ওরা বলছে যে এই বৃত্তের উপর যেসব বৃত্তটার বাইরে যতগুলো বিন্দু থেকে এই বৃত্তের উপর যদি আমরা স্পর্শক আঁকি, তো এই একটা স্পর্শক আর একটা স্পর্শক, তাহলে যদি এমন হয় যে এই স্পর্শক দুইটার মাঝখানের কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই স্পর্শকগুলোর এই স্পর্শকগুলো যে বিন্দু থেকে আঁকানো হয়েছে এই বিন্দুটার লোকাসটা বের করতে, অর্থাৎ এই বিন্দুটার সঞ্চারপথ বের করতে। এখন আমরা ধরে নেই যে এই বিন্দুটা আমার ধরো এক্স ওয়াই ধরবো নাকি পি কিউ ধরি আপাতত, সহজ করার জন্য এই বিন্দুটাকে পি কিউ ধরি। এখন আমরা একটু এখানে কিছু আঁকাই। ফার্স্টে আমরা এই বৃত্তটার কেন্দ্র থেকে এই স্পর্শকটাকে এটাকে যেখানে টাচ করেছে ওই বিন্দু দুইটা জোড়া লাগিয়ে দিই। এখন ফিগারটা আসলে খুব একটা ভালো হয়নি, তাই এখান থেকে ডিরেক্ট বোঝা যাচ্ছে না। আহ, এইটাও তো এই দুইটা তো আমার সমকোণী হবে, কারণ একটা স্পর্শকের উপর বৃত্তের কেন্দ্র থেকে আঁকানো যে ব্যাসার্ধটা আছে এই স্পর্শবিন্দু পর্যন্ত, এটা সবসময় লম্ব হয়। এখন আমরা এক কাজ করি, এই দুইটা বিন্দুকে জোড়া লাগিয়ে দিই। এই দুইটা বিন্দুকে জোড়া লাগিয়ে দিই। আচ্ছা, এখন আমরা একটু এই শেপটার দিকে খেয়াল করি। আচ্ছা, আরো একটা কাজ করা যায়, আমরা এই পি কিউ থেকে এই বৃত্তটার কেন্দ্রকে জোড়া লাগাই দিতে পারি। এখন এইটাও, এই যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, এটার এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে যে চতুর্ভুজটা দাঁড়িয়েছে এটা দেখতে বিশ্রী হয়েছে, কিন্তু এইটা হয় একটা আয়তক্ষেত্র হবে, অথবা একটা, তোমার কি বলে এটাকে, অথবা একটা বর্গ হবে। আচ্ছা, এই বৃত্তটার ব্যাসার্ধ জানি কত, এ। সো এই সাইডটাও এ, এই সাইডটাও এ। এখন আমরা এই ত্রিভুজগুলোর মাঝখানে কিছু কম্প্যারিজন করি। এই দুইটা ত্রিভুজের মাঝখানে আমার এই সাইডটা কমন, এই সাইডটা সমান, এই সাইডটা সমান, এবং এই অ্যাঙ্গেল গুলো সমানই হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত, না অ্যাঙ্গেল গুলো সমান না, এই দুইটা সাইডও সমান। কারণ কি? কারণ এইটা, এইটা কি, এটা একটা জ্যা, এবং বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যাটার উপর বেসিক্যালি এখানে আমার লম্ব লম্ব আঁকানো হয়েছে। সো এটার মধ্যবিন্দু, তাই এটাকে দ্বিবিভক্ত করেছে। তাই এই দুইটা ত্রিভুজের আমার সবকিছু সেম, তাই এই সাইড সবকিছুই সেম। ওকে। আবার এই এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মাঝখানে খেয়াল করি, এই অ্যাঙ্গেল সেম, এই সাইডটা দুইটার মধ্যেই আছে। আরো কি বলা যেতে পারে, এই অ্যাঙ্গেল যত হবে এই অ্যাঙ্গেলও তত হবে, উইচ মিনস এই দুইটা ত্রিভুজ আমার কনগ্রুয়েন্ট। সো আলটিমেটলি এই ত্রিভুজ সেম, এই ত্রিভুজ সেম, সবগুলো ত্রিভুজের সেম। সো এইটা অ্যাকচুয়ালি একটা বর্গ। আমরা যেহেতু প্রমাণ করতে পারলাম যে এটা একটা বর্গ, তাই ওইখান থেকে আমরা লিখতে পারি এই সাইডটাও এ হবে, এই সাইডটাও এ হবে। আমার ফিগারটা খুব একটা সুন্দর হয় না, এই কারণে এটা দেখে আসলে এখান থেকে ওরকম বোঝা যাচ্ছে না। আর একটু সুন্দর করে একটা ফিগার আঁকলে হয়তো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আঁকানোর দরকার নাই। এখন এখন আমরা তাহলে এইটার সঞ্চার পথ নিয়ে এটি করতে পারি। এখন এইটার সঞ্চার পথ অবশ্যই কি হবে, এরকম একটা বৃত্ত হবে। ঠিক আছে। আমাদের জাস্ট দরকার এই বৃত্তটার ব্যাসার্ধ। এই ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, এই বর্গটার কর্ণ, এই বর্গটার কর্ণের ভ্যালু কত, √ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ √2a। তাহলে পি কিউ বিন্দুগুলা একটা √2a ব্যাসার্ধের বৃত্তের উপর আছে, এবং বৃত্তটার কেন্দ্র এই মূল বিন্দুটা। তাহলে পি কিউ পয়েন্টগুলোর ইটা কি হবে,
সঞ্চার পথটা কি হবে, ইজ ইকুয়াল টু √2a হোল স্কোয়ার। সো পি কিউ এর জায়গায় আমরা এখন এক্স ওয়াই বসিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সঞ্চার পথ। তোমরা যদি ফিগারটা একটু ভালো করে আঁকাও, আমার তো এটা দেখতে পুরো একটা ঘুড়ির মতো হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ফিগারটা পুরো একটা বর্গের মতোই দেখতে হয়। সো ওইখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে এটা একটা বর্গ হবে এবং এই কর্ণটার লেন্থই হবে এটার ব্যাসার্ধ। আচ্ছা, এই অঙ্কটা তাহলে আমরা পারলাম। এরপরে যাই হচ্ছে আমাদের এফ নাম্বার, 6 এর এফ নাম্বার, যেটা লাস্ট দিন করানো হয়নি। 6 এর এফ নাম্বারে আছে হচ্ছে, ওরা বলছে b,0 বিন্দু হতে x² + y² = a² বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে হবে। এখন ফার্স্টে আমরা তাহলে বৃত্তটা আঁকাই। এখানে আর আমরা অ্যাক্সিস ট্যাক্সিস আঁকালাম না। এই হচ্ছে আমার বৃত্তটা। এটাকে আমরা x² + y² = a² বললাম। এইটার যে কোনো একটা স্পর্শক আমরা আঁকাই। ধরো এইখান থেকে একটা স্পর্শক আঁকাই এরকম, এই যে এখানে স্পর্শ করলো। ওকে, এবার b,0 পয়েন্টটা আমরা কোনো একটা জায়গায় আঁকাই। ধরো এইখানে আছে হচ্ছে আমাদের b,0 পয়েন্টটা। এই b,0 পয়েন্টটা থেকে আমরা হচ্ছে এই স্পর্শকটার উপর একটা লম্ব টানবো। এই স্পর্শকটার উপর একটা লম্ব টানবো। এই এখন ওরা বলছে এই স্পর্শকটা যদি এখানে লম্ব টানি, তাহলে এইটার যে লম্বটার যে পাদবিন্দু আছে, যেটাকে আমি নীল কালার দিয়ে হাইলাইট করলাম, এইটার লোকাস বের করতে। ঠিক আছে, এটার লোকাস কিভাবে এটা কিভাবে একটা সঞ্চার পথ হয়। দেখো, আমরা যে স্পর্শকটা এঁকেছি, এই স্পর্শকটা কিন্তু যে কোনো একটা র্যান্ডম স্পর্শক এঁকেছি, কিন্তু এই বৃত্তের আরো স্পর্শক আছে। এখন সব স্পর্শকের জন্যই যে স্পর্শকে আঁকি না কেন, ধরো এইখানে আরেকটা স্পর্শকে এইভাবে আঁকলাম, তাহলে ওই স্পর্শকের উপরে b,0 থেকে আমরা একটা লম্ব আঁকতে পারি, তাহলে আর একটা পাদবিন্দু পাবো। এইরকম যতগুলো স্পর্শক আছে সবগুলো মিলে যে পাদবিন্দু হবে, ওই পাদবিন্দুর লোকাসটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এটা করার জন্য আমরা ছোট্ট একটা থিওরি শিখবো। সেটা হচ্ছে, ধরো কোনো একটা বৃত্ত আছে, বৃত্তটা হচ্ছে x² + y² = a², এই ফরম্যাটের। এখন এই বৃত্তের উপর যদি কোনো একটা স্পর্শক থাকে, এই স্পর্শকটার উপর আমরা একটা কন্ডিশন দিতে পারি। ধরো স্পর্শকটা হচ্ছে y = mx + c। এই বৃত্তটার কেন্দ্র কই, 0,0। এই বৃত্তটার ব্যাসার্ধ কত, a। এখন এই লাইনটা যদি এই বৃত্তের উপর, একটু গুছায় নেই, এই বৃত্তের উপর স্পর্শক হয়েই থাকে, তাহলে 0,0 থেকে এইটার যে লম্ব দূরত্ব আছে ওইটা কত হবে, ওইটা অবশ্যই এই ব্যাসার্ধের সমান হবে। সো 0,0 আমরা এখানে বসিয়ে দিই, √1² + m²। এইটার পরম মান হবে হলো কিসের সমান, এটার পরম মান হবে হচ্ছে এটার ব্যাসার্ধ a এর সমান। যেখান থেকে আমরা লিখতে পারি c হবে হলো +or - a × √m² + 1। তাহলে এম ঢালের কোনো একটা লাইন যদি এই মূল বিন্দুকে কেন্দ্র করা একটা বৃত্তের উপর স্পর্শক হয়, তাহলে ওই স্পর্শকের ইকুয়েশন হবে হলো mx +or - a √m² + 1। এটা হচ্ছে একটা ছোট্ট স্পর্শকের থিওরি। এটা বইতে প্রথমেই করা থাকে, আমি করাই নাই কারণ এটা আসলে খুব বেশি লাগে না, জাস্ট কিছু কেসে লাগে। এটা কোন কেসে লাগে ওটার একটা অঙ্ক এটার পরেই করাবো। আচ্ছা, এটাতে ব্যাক করি এখন। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এইরকম যদি একটা স্পর্শক হয়ে থাকে, এই স্পর্শকটার ইকুয়েশন দেখতে কিরকম হবে। ফার্স্টে আমরা এই স্পর্শকটার ইকুয়েশন বের করব, দেন হচ্ছে আমরা এইটার ইকুয়েশন বের করব। ঠিক আছে, এই লাইনটার ইকুয়েশন বের করব। তো এরকম যদি একটা স্পর্শক হয়ে থাকে, এই স্পর্শকটার ইকুয়েশন হবে হলো y = mx +or - a × √m² + 1, এই ফরম্যাটের হবে। এখন এটাকে যদি গুছিয়ে লিখি, y - mx - a √m² + 1 = 0, এই ফরম্যাটের হবে হচ্ছে এই লাইনটা। এখন এটা থেকে যেহেতু এটার উপর লম্ব আঁকানো হয়েছে, সো এই লাইনটা এটার উপর লম্ব, তাই এই লাইনটার ফরম্যাট হবে কিরকম, এটাকে আমরা p বলি আর এটাকে আমরা n বলি। n এর ফরম্যাট হবে হচ্ছে my, যে এখান থেকে বলছি ax
প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 থেকে হয়ে যাবে bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে my প্লাস এই ওয়ানটা এখানে যাচ্ছে, মাইনাস এমটা প্লাস হয়ে এখানে আসছে, সো প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এই লাইনটা আমার বি কমা 0 দিয়ে যায়, সো এই বি কমা 0 ইউজ করে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারি। এখানে বি কমা 0 বসালে আমরা পাচ্ছি এম ইন্টু 0 প্লাস বি প্লাস কে ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাই কে এর মান হচ্ছে মাইনাস বি। এখানে আমরা মাইনাস বি বসায় পাচ্ছি। এখন এটা তাহলে আমরা এন লাইনটার সমীকরণ পেলাম। এই বিন্দুটা বোথ এই ট্যানজেন্টটা এবং এই এন লাইন দুইটাকেই স্যাটিসফাই করে। এখন দেখো এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটার ক্ষেত্রে আমার চলক কি হবে, এই ঢালটা। আমি যদি ঢালটা চেঞ্জ করতে থাকি, এখন এক এক ঢালের সাপেক্ষে আমার ধ্রুবকটা কি হবে এটা তো অলরেডি যে থিওরি থেকে দেখে আসছে। আমি যদি ঢালটা বদলাই ওই অনুযায়ী ধ্রুবকটা বদলায় যাবে, সো ধ্রুবকটাও বেসিক্যালি এখন ঢালেরই একটা ফাংশন হয়ে গেছে, যে এমটা এখানে আছে। তাইলে আমি যদি আমার এমটা বদলাই, অটোমেটিক্যালি স্পর্শকটা ওই এম এর জন্য কত সি এর ভ্যালু হবে ওইটা বসে যাবে, তো ওই অনুযায়ী আমি আর একটা স্পর্শক পেয়ে যাব। কিন্তু এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা এক্স কমা ওয়াই বিন্দুটা বোথ এইটা এবং এইটা দুইটাকে একসাথে স্যাটিসফাই করবে। যেহেতু দুইটাকে একসাথে স্যাটিসফাই করবে, আমরা এক কাজ করি, এই দুইটাতে তো এম এর ভ্যালুটা আছে, আর এম এর ভ্যালুটা ভ্যারিয়েবল, আমরা দুইটা থেকে এমটাকে বের করে দিই। তাহলে এইখান থেকে আমরা এম এর ভ্যালু লিখতে পারি বি মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। এইটা নিয়ে এখন আমরা এইখানে বসিয়ে দেব। এইটা নিয়ে যদি আমরা এখন এইখানে বসিয়ে দেই, y is equal to b minus x divided by y plus or minus a root over b minus x whole square divided by y square plus 1। আমরা এখন পুরোটাকে কি দিয়ে গুণ দেওয়া যায়, পুরোটাকে y দিয়ে গুণ দিয়ে দেই। পুরোটাকে যদি y দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে এখানে আসতেছে y square is equal to b minus x plus or minus a root over b minus x whole square plus y square। এবার আমরা এই পুরোটাকে এই সাইডে নিয়ে আসি এবং দুই সাইডকে স্কোয়ার করে দিই। তাই যদি করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y square minus x minus b whole square is equal to a square x minus b whole square plus y square। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সঞ্চার পথ। দেখো এটাই আছে বইতে, মোর অর লেস এইটা আছে। এখানে আরেকটু চেঞ্জ করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা বসায় দেওয়া যায়। না ওরা কি করছে, না ঠিকই আছে। তো একই মনে হচ্ছে, চেঞ্জটা কই হইলো, এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা ঠিক আছে, এই সাইডে কোনো জায়গায় আমি ক্যালকুলেশনে কোনো ভুল করছি, এই কারণে একটু আসতেছে, কেমন যেন দেখতে আসতেছে। আচ্ছা ডাজন্ট ম্যাটার, এটা তোমরা করলে দেখবো ঠিকই হয়ে গেছে। এটাকে এই সাইডে নিয়ে দুই সাইড স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে, তাহলে বইতেও ভুল হইতে পারে। ওকে গেল। সো এই হলো এই অঙ্কটা। আচ্ছা এখন আমরা আসি হচ্ছে 6 এর জি নাম্বারে। 6 এর জি নাম্বারের অঙ্কটার আমি প্রবলেমটা কালকে বুঝতে পারিনি, তারপরে দেখলাম যে এটা আসলে অত একটা প্রবলেমও ছিল না। এইটাতে বেসিক্যালি ওরা যেটা বলেছে, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা ধরো 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 আমি কি সেভ করেছিলাম। আচ্ছা 6 এর জিতেই আসি। 6 এর জি এইটাতে ওরা বলছে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, বৃত্তটার সমীকরণ হচ্ছে হইলো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, সো √5 হোল স্কোয়ার লিখে দিই। তাহলে কেন্দ্র আছে 2,0 তে। এখন ওরা বলছে যে
3x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এই সরল রেখাটা এই বৃত্তটাকে যে সূক্ষ্মকোণে ছেদ করে তা নির্ণয় করতে। সো সরল রেখাটা ধরো এরকম। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই বৃত্তটাকে এই লাইনটা যে সূক্ষ্মকোণে ছেদ করে। আচ্ছা, একটা বৃত্তকে একটা লাইন কিভাবে কোনো একটা কোণে ছেদ করতে পারে? আমরা যদি যেখানে এটা ছেদ করেছে ওইখানে একটা স্পর্শক আঁকাই, স্পর্শকটা দেখতে মোটামুটি এরকম হবে, একটু বাঁকাইতে হবে, হ্যাঁ এরকম হবে। সো এখন দেখো দুইটা পয়েন্টে দুইটা করে আমার হবে, দুইটা স্পর্শক হবে। আমাদের দরকার হচ্ছে এই কোণটা, এই কোণটাকে আমি ফাই বললাম। এই কোণটা দরকার, সূক্ষ্ম কোণটা দরকার, স্থূল কোণটা দরকার নেই, মানে এই কোণটা দরকার নেই। তুমি যদি এই দিকেও আঁকাও দেখবে একই দুইটা কোণই আসতেছে, ঠিক আছে? এখানে আঁকালেও একই দুইটা কোণই আসবে, এইটাও আমার একই ফাই, ডট ডট করে এখানে গেলে দেখবে যে একই ফাই আসতেছে। সো এই দুইটার যে কোনো একটা বের করলেই হবে। এখন এটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই লাইনটার ঢাল বের করব, ঠিক আছে? এখন মানে এই 3x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এই পয়েন্টটার, এই লাইনটার ঢাল বের করবো। এখন এই লাইনটার ঢাল তো আসলে এখান থেকে ডিরেক্ট দেখাই যাচ্ছে, y ইজ ইকুয়াল টু 3x মাইনাস ওয়ান। সো এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে হইলো, এটাকে m1 বলি, 3। আচ্ছা, এখন আমাদের তাহলে এখন লাগবে হচ্ছে এই স্পর্শকটার ঢাল। আমি যদি কোনোভাবে এই স্পর্শকটার ঢাল পেয়ে যাই, তাইলে এইটার ঢাল m2, এইটার ঢাল m1, এদের মাঝখানের কোণ কত এটা আমরা বের করে ফেলতে পারবো ওই যে tan ইনভার্স অফ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 এইটা ইউজ করে। আচ্ছা, এখন এটা ইউজ করার জন্য আমাদের তো m2 টা বের করা লাগবে। m2 টা বের করার জন্য আমরা যেটা করব, আমরা এই বিন্দুটা যে আছে এটা থেকে এই লম্বটা যে আছে এই লম্বটার ঢাল বের করব, ঠিক আছে? এইটার ঢাল বের করার পর এটা তো আমার কি, এটা হচ্ছে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা আবার এটার উপর লম্ব। সো এইটার ঢাল বের করে যদি এম হয়, তাহলে m2 ইন্টু এম কি হবে? মাইনাস ওয়ান, যেখান থেকে আমরা বলতে পারবো m2 হচ্ছে মাইনাস ওয়ান বাই এম। তাহলে আমাদের কাজ হচ্ছে এমটাকে খুঁজে বের করা। এখন এমটাকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? এই লাইনটা এই বৃত্তটাকে এই দুইটা পয়েন্টে কাট করেছে। আমি যদি এই পয়েন্টটার বের করে ফেলতে পারি, স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাইলে আমার এই দুইটা পয়েন্ট দিয়ে এটা ঢাল বের করে ফেলতে পারবো। সো আমার এখন কাজ হচ্ছে এই পয়েন্টটার স্থানাঙ্ক বের করা। ওইটা করার জন্য আমি এই ইকুয়েশনটা দিয়ে এটাকে সিদ্ধ করব। স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এবার সবকিছু বাম সাইডে, 10x স্কোয়ার মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমি লিখতে পারি 10 কমন নিলে 10x কমন নিলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো x ইজ ইকুয়াল টু আইদার 0 অর 1। এখন x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে y এর ভ্যালু করেসপন্ডিং কত আসবে? মাইনাস 1। আর x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে y এর ভ্যালু করেসপন্ডিং আসবে হচ্ছে 2। সো এইটা ধরো 0 কমা মাইনাস 1, আর এইটা ধরো হচ্ছে মাইনাস 1 কমা 2। যেটা নিয়ে কাজ করো সলিউশন একই আসবে। আমি এইটা ধরে করতেছি, তোমরা এইটা ধরে করতে পারো। আচ্ছা, আমার তাহলে এখন ঢাল বের করা লাগবে এই থেকে এই লাইনটার। তাহলে এই ঢালটা m যদি এটাকে বলি, এটা হবে হচ্ছে 0 মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই 0, না 2 মাইনাস 0, তাহলে হাফ। তো এটা ঢাল যদি হাফ হয়ে থাকে, তাহলে m2 এর ভ্যালু কত? m2 হচ্ছে 1 বাই মাইনাস 1 বাই m, অর্থাৎ -2। সো আমি m2 পেয়ে গিয়েছি, m1 ও পেয়ে গিয়েছি। m1 এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তাইলে এখন আমরা ফাই বের করতে পারি। ফাই কি হবে? ফাই হবে হলো প্লাস অর মাইনাস tan ইনভার্স অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। প্লাস মাইনাসটা হবে না, ওকে। সো m1 এর ভ্যালু হচ্ছে 3, m2 এর ভ্যালু হচ্ছে -2, 1 প্লাস 3 ইন্টু -2 tan ইনভার্স অফ এইটা। এখন উপরে তাহলে আসবে কত? 5, নিচে আসতেছে কত? -5। সো তাহলে আমরা পাচ্ছি -1। সো tan ইনভার্স -1 আমাকে দিচ্ছে হচ্ছে 135 ডিগ্রি। এখন এইটা তাহলে অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেল বের হয়েছে? এই লাইন আর এই লাইনের মাঝখানে দুইটা অ্যাঙ্গেল আছে, এক হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা।
এইটা বের হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার স্থূল কোণটা পেয়ে গেছি, স্থূলটা পেয়ে গেছি। তাহলে সূক্ষ্মটার মান কত হবে? সূক্ষ্মটা হবে হলো 180 ডিগ্রি মাইনাস সূক্ষ্মটা যেটা হচ্ছে ফাই আর কি, ঠিক আছে, 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাই আমরা চেয়েছিলাম, তো আমরা পারলাম। আচ্ছা, তো 6 গেল। এখন আমরা ডিরেক্ট 7-এ যাব। 7 করার জন্য আমরা আর একটা থিওরি শিখবো। এখন হচ্ছে আমরা বৃত্তের জ্যা জ্যা রিলেটেড থিওরি পড়বো, জ্যা রিলেটেড থিওরি পড়বো। আচ্ছা, সো ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কোনো বৃত্তের যদি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে ওই জ্যাটার সমীকরণ বের করতে। সো ধরো কোনো একটা বৃত্ত আছে, এই বৃত্তটার সমীকরণ হচ্ছে ধরো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এইটার যদি কোনো একটা জ্যা থেকে থাকে, যে জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে হলো x1 y1, তাহলে এইটার সমীকরণটা বের করতে, এইটার সমীকরণটা বের করতে, এটার সমীকরণটা বের করতে। এখন এটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে খেয়াল করব যে এইটার যে কেন্দ্র আছে, এই বৃত্তের যে কেন্দ্র আছে ধরো এখানে, এই কেন্দ্র থেকে যদি এইটার এই মধ্যবিন্দুর উপর একটা লম্ব টানা হয়, এই জ্যাটার মধ্যবিন্দুর উপর একটা লম্ব টানা হয়, ঠিক আছে। সেখানে বলে দেই জ্যা এর মধ্যবিন্দু হতে সমীকরণ, আচ্ছা, এটা এটার উপর লম্ব, ঠিক আছে। সো আমরা ফার্স্টে যেটা করবো, আমরা হচ্ছে যেহেতু জানি যে x1 y1 বিন্দুটা হচ্ছে এই জ্যায়ের মধ্যবিন্দু, আর এটার এই বৃত্তের কেন্দ্র কত হবে? -g -f। আমরা ফার্স্টে এই রেখাটার ঢাল বের করে ফেলি, ঠিক আছে, এই রেখাটার ঢাল বের করে ফেলি। এই রেখাটার ঢাল যদি হয় m1, m1 এর ভ্যালু কত হবে? m1 এর ভ্যালু হবে x, না, y1 মাইনাস মাইনাস f ডিভাইডেড বাই x1 মাইনাস মাইনাস g, তাইলে y1 প্লাস f ডিভাইডেড বাই x1 প্লাস g। এখন এই রেখার উপর তো এটা লম্ব, সো এই রেখাটার ঢাল যদি হয় হলো আমার m2, তাহলে m2 ইন্টু m1 কি হবে? -1। যেখান থেকে আমরা দেখতে পারি m2 হবে হলো -1 বাই m1, অর্থাৎ মাইনাস, সরি, মাইনাস এটা। সো আমরা এখন এই রেখাটার ঢাল জানি। শুধু যে ঢাল জানি এটা না, আমরা এটাও জানি যে এটা কোন বিন্দু দিয়ে যাবে। তাহলে এই রেখাটার ইকুয়েশন ধরো y is equal to mx plus c। m এর ভ্যালু আমরা জানি, সো m এর ভ্যালু আমরা বসিয়ে দিই। এখন x1 y1 দিয়ে এটা সিদ্ধ হয়। আমরা তাহলে x1 y1 বসিয়ে c এর ভ্যালুটা বের করি। x1 y1 যদি বসাই তাহলে y1 মাইনাস, আচ্ছা, এখন আমরা c টা বের করার জন্য c is equal to লিখি y1 প্লাস x1 প্লাস g ডিভাইডেড বাই y1 প্লাস f, এখানে x1 এখানে x1 স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আরেকটু গুছিয়ে লিখি, আচ্ছা, এটা এইখানেও সি আছে এখানেও সি আছে, এটাকে আমি সি প্রাইম নাম দিই। y1 স্কোয়ার প্লাস এফ y1 প্লাস x1 স্কোয়ার প্লাস জি x1 ডিভাইডেড বাই y1 প্লাস এফ। ওকে, এখন এই পুরাটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি, ও না, এটা থেকে তো আর সাজায় গুছিয়ে লিখার কিছু নাই। খুব বেশি হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে না,
ওইরকম ইটি করার কিছু নাই। এই সি প্রাইমের ভ্যালুটা আমরা এখন এরপরে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এইখানে বসানোর পরে অনেক ক্যালকুলেশন করে, এদিক ওদিক করে, ফাইনালি যে ইকুয়েশনটা পাই সেটা দেখতে এরকম: এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স ওয়ান ইন্টু জি প্লাস ওয়াই প্লাস ওয়াই ওয়ান ইন্টু এফ প্লাস সি is equal to x1 square plus x2 y1 square plus 2gx1 plus 2f y1 plus c। ঠিক আছে? অর্থাৎ x1 y1 এর জন্য আমরা যে স্পর্শকের ইকুয়েশন শিখছি ওইটা হচ্ছে x1 y1 এর জন্য করব। বাই দ্য ওয়ে এটা কিন্তু এখানে করলে কোনো স্পর্শক পাবো না, কারণ x1 y1 আসলে এটার বাইরের কোনো বিন্দুই না, এটা ভিতরের বিন্দু, ঠিক আছে? বাট ইকুয়েশনটা দেখতে ওইটার মতোই আসছে। এইটা সমান সমান কি হবে? x1 y1 দিয়ে আমরা বৃত্তটাকে সিদ্ধ করায় দেবো, হুইচ মিনস s এর মধ্যে x1 y1 বসাবো। এই তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা লেখা যায় টি ইজ ইকুয়াল টু s1। এইটা হচ্ছে হইলো আমার এই জ্যায়ের ইকুয়েশন, যখন জ্যায়ের মধ্যবিন্দু x1 y1 দেওয়া আছে। এটা দিয়ে এখন আমরা একটা অঙ্ক করে ফেলি। আমরা এখন করব হচ্ছে 8 এর a নাম্বারটা। 8 এর a নাম্বার ওরা খুব সহজ একটা বৃত্ত দিয়েছে। আচ্ছা, এত সহজ আমরা নাই করি, আর একটু কঠিন একটা বৃত্তে যাই। ডি নাম্বারে যাই, একেবারে ডি নাম্বারে যাই। ডি নাম্বারে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 10y প্লাস না মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তটার একটা জ্যা আছে, ওই জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে 1, -2। তাইলে এইটা যদি জ্যায়ের মধ্যবিন্দু হয়ে থাকে, এটা যদি জ্যায়ের মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে এই জ্যায়ের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমাদের জ্যায়ের সমীকরণ জানি কি হবে? টি ইজ ইকুয়াল টু s1। তাহলে আমরা এখন এই 1 - 2 দিয়ে এখানে লিখি 1 ইন্টু এক্স প্লাস -2 ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস জি। এখানে জি এর ভ্যালু হচ্ছে আমার -3, সো এক্স -3 ইন্টু না সরি ভুল বললাম, এক্স প্লাস x1, সো এক্স প্লাস 1, জি এর ভ্যালু হচ্ছে -3 প্লাস y প্লাস y1, সো y -2 ইন্টু এখানে f এর ভ্যালু হচ্ছে 5 প্লাস c এর ভ্যালু হচ্ছে -21 ইজ ইকুয়াল টু, এইবার এ 1 - 2 দিয়ে এটাকে সিদ্ধ করব। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার -6 ইন্টু 1 প্লাস 10 ইন্টু -2 -21। এবার এটাকে আমরা সিম্পলিফাই করি। এখানে আসতেছে হচ্ছে হলো 1 + 4 5, 5 - 6 -1, -1 আর -20 মিলে হচ্ছে হলো -21, আর -21 আর -21 মিলে -42। সবকিছু এখন আমরা ডান সাইডে নিয়ে আসি। এইটা আর এটা মিলে আসতেছে -2x, এইটা আর এটা মিলে আসতেছে +3y, -3 -10 -21, so -31 -34, -34 প্লাস 42 করলে আসতেছে হচ্ছে হলো আমার +8, যেখান থেকে আমরা লিখতে পারি 2x - 3y -8 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে হলো আমার জ্যায়ের সমীকরণ। এখন কথা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব। এইখানে আসলে তোমাদেরকে একটু কষ্ট দিতে হবে। জ্যায়ের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কোনো ফর্মুলা নাই। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বের করার একমাত্র উপায় কি? আলাদা করে ওইরকম কোনো ই নাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জ্যায়ের, যেহেতু ইকুয়েশনটা পেয়ে গিয়েছি আর জ্যায়ের মধ্যবিন্দুটা জানা আছে, হ্যাঁ, এইখান থেকে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে, ধরো বৃত্তটা আমরা কিছুটা আঁকাই। এই যদি বৃত্ত হয়ে থাকে, এইটা হচ্ছে আমার জ্যা, আমার হচ্ছে এটার দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা এটার মধ্যবিন্দু এইটা জানি, x1 y1। আবার যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা এই বিন্দুটাও জানি, ঠিক আছে, কেন্দ্রটাও জানি। তাহলে কেন্দ্র আর এইটার মাঝখানের দূরত্ব
যেটাকে আমি ডি লিখতেছি, এই ডিটা আমি বের করতে পারি। আবার এই যে ইটা আছে, অতিভুজটা আছে, এই অতিভুজটা আসলে কি? বৃত্তটার ব্যাসার্ধ আর। তাইলে আমার যে ইটা আছে, এই লোয়ার পার্টটা আছে, এইটার দৈর্ঘ্য যদি আমি বলি এল, এল এর দৈর্ঘ্য কি হবে? √r² - d²। এখন এই এলটা কি? পুরা জ্যায়ের অর্ধেক। তাহলে পুরা জ্যা, ইংলিশে কর্ড বলে তাই সি লিখছি, পুরো জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? 2 × L, 2 × r² - d²। এখন তাহলে আমরা বের করি, ফার্স্টে আর এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করি। আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে হচ্ছে √g² মানে -3² প্লাস f² -21, which means 9 + 25 + 21। তাহলে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 30 55 √55। আচ্ছা, আমরা আর এর ভ্যালু পেলাম। এবার ডি এর ভ্যালু বের করি। ডি এর ভ্যালু কি হবে? ডি এর ভ্যালু হচ্ছে এইটা থেকে কেন্দ্রের দূরত্ব, সো এটার কেন্দ্র কত? এখানে 3 আর এখানে হচ্ছে -5, সো 3, -5 হচ্ছে এটার কেন্দ্র, সো 3 - 1² প্লাস -5 প্লাস 2² তাইলে এখানে আসতেছে 2² আর 3², সো √13। ওকে, তাহলে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য হবে হচ্ছে, জ্যায়ের দৈর্ঘ্য সি হবে হচ্ছে 2 × √r² - d², অর্থাৎ √55 - 13। তাহলে আসতেছে কত? 42, সো 2√42। এই হচ্ছে আমার জ্যায়ের দৈর্ঘ্য। কি মিলছে নাকি? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, সো এই হলো এই অঙ্কটা। এই অঙ্কটায় কোনো কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন চাইলে কোনটা করা যায়? ই নাম্বাররা বলছে এই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যাকে 1, 2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, বৃত্তটা হচ্ছে x² + y² = 9, 1:2 অনুপাতে 1, 2 বিন্দুতে অন্তর্বিভক্ত করা হয়েছে। অন্য কোনো বিন্দু এখানে দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের কোনোভাবে মধ্যবিন্দুটা বের করতে হবে, এটা ছাড়া উপায় নেই। আচ্ছা, দেখি এটা কিভাবে করা যেতে পারে। এই মিটিংটার টাইম শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, আমি এটা এন্ড করছি। এটার পরে আর একটা মিটিং স্টার্ট করছি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি দেখতেছি যে আমি একটা অঙ্ক স্কিপ করে গেছি, ওইটা করে দেই আগে। সেটা হচ্ছে 8 এর সি নাম্বার। 8 এর সি নাম্বার বলছে যে x² + y² = r²। এই বৃত্তের যেসব জ্যা আলফা, বিটা এই বিন্দুটা দিয়ে যায়, তাদের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে। সো এই যদি হয় বৃত্তটা, এইখানে ধরো আছে আলফা, বিটা, এইটা। এখন অনেকগুলো জ্যা আমার আলফা, বিটা দিয়ে যাবে, ঠিক আছে। এই সবগুলো জ্যায়ের এই মধ্যবিন্দুটার সঞ্চারপথটা নির্ণয় করতে বলেছে। সো এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্ট একটা মোটামুটি ফিগার এঁকে নেই। এই ধরো হচ্ছে আমার বৃত্তটা, আর এই ধরো হচ্ছে একটা ব্যাস। এখন অ্যালফা, বিটা বিন্দুটা যেটার ভিতরে থাকবে এটাও নেসেসারি না, এটা এটার বাইরেও থাকতে পারে, ঠিক আছে। সো যে কোনো এক জায়গায় আমরা ধরে নিলাম, আমি এটাকে সুন্দর করার জন্য এখানে বাইরেই ধরলাম। তো এই বৃত্তটার কেন্দ্র কত? 0, 0 এইটা হইতে, আর এটার মধ্যবিন্দু ধরি হচ্ছে x, y। আমার এই x, y এর সঞ্চারপথটা নির্ণয় করতে হবে। এখন এই যে ওপিটা আছে, এইটা
এই এপি এর উপর লম্ব, সো এপি এর উপর ওপিটা লম্ব। তাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এইটার যে ঢাল আছে, এপি এর যে ঢাল আছে, ঠিক আছে, এম এপি লিখি। এম এপি কত হবে? y মাইনাস বিটা ডিভাইডেড বাই এক্স মাইনাস অ্যালফা। এবং এম ওপি কি হবে? এম ওপি হবে হচ্ছে y মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে এই দুইটার গুণফল কত হবে? মাইনাস ওয়ান। তাহলে y মাইনাস বিটা বাই এক্স মাইনাস অ্যালফা ইন্টু y বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন যদি এদিক ওদিক করে আমরা ফাইনালি লিখি তাহলে আসবে হচ্ছে ইজ ইকুয়াল টু জিরো। এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এটা তাহলে আমরা পারলাম। আচ্ছা, এখন এই 1:2 এর অঙ্ক কিভাবে করতে হবে আমি বুঝতেছি না, এটা আবার নেক্সট দিন করে দেবো না। আচ্ছা, আমি হচ্ছে একেবারে এফ নাম্বারে যাই। এফ নাম্বার ওরা বলছে এই ব্যাস, এই বৃত্তের একটি জ্যা এবি কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করলে জ্যায়ের দৈর্ঘ্য এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যখন এ বিন্দু হচ্ছে 8,4। আচ্ছা, সো আমরা ফার্স্টে ফিগারটা আঁকাই। এটা আমরা করতেছি হচ্ছে 8 এর এফ নাম্বারটা। এটার ইকুয়েশন দিয়েছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, which means 5 স্কোয়ার। সো এটার কেন্দ্র হচ্ছে 3,4 এ, ব্যাসার্ধ হচ্ছে 5। একটি জ্যা আছে এবি যেটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো ধরো এই হচ্ছে হলো আমার এবি, এটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা তাহলে এক কাজ করি, আমরা এটা থেকে এটার উপর একটা লম্ব আঁকাই। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা তখন কি হয়ে গেছে? এইটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এইটা তখন 60 ডিগ্রি, এটা তখন 60 ডিগ্রি। ওকে, এখন আমরা কিছু কাজ করতে পারি। এখন হচ্ছে ওরা বলছে জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। বি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে যখন এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে হইলো 8,4। আচ্ছা, এ বিন্দুটা 8,4 এবং এই যে ইটা আছে, এইটা, এই জ্যাটা আমার আলটিমেটলি এইটার এই, আচ্ছা এখান থেকে আসলে ইজিলি করা যায়। দেখো এটার কেন্দ্র হচ্ছে, ও না দিয়ে সি দেই, 3,4, আর এটার ভ্যালু হচ্ছে এ 8,4। তাহলে এই দুই, এইটার আমি, এই রেখাটার আমি ঢালটা বের করতে পারি, এম বলি এটাকে। ঢালটা হবে হচ্ছে 4 - 4 ডিভাইডেড বাই 3 - 8। তাহলে 0 আসতেছে, ঠিক আছে, এটার ঢাল হচ্ছে 0। আমার তাহলে এখন বের করতে হবে এইটার ঢাল কত, ঠিক আছে, এটার ঢাল কত এটা নির্ণয় করতে হবে। সো এই রেখাটার ঢাল, এখন এই রেখাটা এই দিকেও হইতে পারে এই দিকেও হইতে পারে। সো একেবারে লিখে দিই, এটার, এটার সাথে কত কোণ করছে? 60 ডিগ্রি। সো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস m1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইন্টু m1। সো এইটুক তো কেটে গিয়ে খালি ওয়ানটাই থাকতেছে। আলটিমেটলি m1 এর ভ্যালু হচ্ছে প্লাস অর মাইনাস tan 60 ডিগ্রি, অর্থাৎ √3। তাহলে এইটার ঢাল আমরা পেয়ে গিয়েছি প্লাস অর মাইনাস 3। সো এই রেখাটার ইকুয়েশন দুইটা হইতে পারে, y ইজ ইকুয়াল টু প্লাস √3x প্লাস সি অথবা মাইনাস √3x প্লাস সি। এখন সি এর মান আমরা কিভাবে বের করব? সি এর মান বের করার জন্য আমাদের হচ্ছে কি বলবো, সি এর মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই 8,4 দিয়ে এটাকে সিদ্ধ করে দিতে হবে। সো 8,4 দিয়ে যদি আমরা এটাকে সিদ্ধ করি, আমরা সি এর দুইটা মান পাবো, ঠিক আছে। ওই দুইটা মান এদের করেসপন্ডিং এর জন্য হবে। যেরকম একটার জন্য আমি করে দেখাই,
4 ইজ ইকুয়াল টু রুট 8 রুট 3 প্লাস সি, যেখান থেকে আমরা সি এর ভ্যালু পাচ্ছি 4 মাইনাস 8 রুট 3। একইভাবে অন্যটা থেকে আরেকটা পাবো। এইগুলা বসানোর পর তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই রেখাটা দিয়ে এই যে সার্কেলের ইকুয়েশন আছে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে নিয়ে স্কোয়ার টোয়ার করে নিয়ে অনেক কাহিনী করে নিয়ে আমরা এক্স এর দুইটা ভ্যালু পাবো, ঠিক আছে? এক্স এর না, এক্স এর অ্যাকচুয়ালি একটা ভ্যালুই পাবো, ওয়াই এর দুইটা ভ্যালু পাবো। এখানে সলিউশন দেখে বোঝা যাচ্ছে ওয়াই এর দুইটা ভ্যালু পাবো। আর করে বোঝা যাচ্ছে যে এটা সলভ করা একটু টাফ হবে, ঠিক আছে, যেহেতু এই যে রুট টুট আছে। বাট ফাইনালি আমরা একটা উত্তর পাবো এবং আমাদের তারপর বি বিন্দুটা স্থানাঙ্ক যে পেয়ে গেলাম, এই বি বিন্দু থেকে এই বিন্দুটার ডিস্টেন্স বের করতে হবে। ওইটুকু বের করলে আমাদের কাজ শেষ। এই আমি হচ্ছে এই অঙ্কটার অনেকটুকু স্কিপ করে গেছি, ওইটুকু হচ্ছে মানে খালি ক্যালকুলেশন আর কি। ওই পার্টটা তোমরা পারবা, আমি বাকিটুকু ধরিয়ে দিতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে এখন 8 এর জি নাম্বারে যাই। 8 এর জি নাম্বারেরও বলছে যে একটি বৃত্তের যে যেটা -2 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমান্তরাল এবং 1,2 বিন্দু হতে এত একক দূরে অবস্থিত সমরেখাগুলি সমীকরণ নির্ণয় করো। 8 এর জি নাম্বার মনে হচ্ছে তোমরা পারবা। 8 এর জি নাম্বার আমাদের ফার্স্টে যেটা করতে হবে, টি ইজ ইকুয়াল টু এস দিয়ে নিয়ে S1 দিয়ে নিয়ে আমরা হচ্ছে আমাদের জ্যায়ের সমীকরণ বের করে নেব, ঠিক আছে? আমাদের জ্যায়ের সমীকরণ বের করে নেব। এখানে জ্যায়ের সমীকরণ যাই আসুক না কেন, ধরো জ্যায়ের সমীকরণ কিছু একটা আসছে। এখন এই জ্যায়ের সমান্তরাল রেখাগুলো দেখতে কিরকম হবে, ax প্লাস by প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখানে কে টা আমাদের জানা থাকবে না, এই দুইটার ভ্যালু আমরা এটা সলভ করে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করি, আমি করি। কিংবা আহ, এক কাজ করো, তোমরা ফার্স্ট পার্ট টুক করো, ঠিক আছে? টি ইজ ইকুয়াল টু এস দিয়ে তোমরা জ্যাটার সমীকরণ আমাকে একটু বের করে বলো কিভাবে করতে হবে, বুঝতে পারছো? জ্যাটার মধ্যবিন্দু দেওয়া আছে -2,3, -2,3 এবং বৃত্তটার সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন টি ইজ ইকুয়াল টু এস ধরে নিয়ে এদিক ওদিক করে তোমরা আমাকে একটু জ্যায়ের সমীকরণটা বের করে দাও। করতে পারবো না? জি ভাইয়া। আচ্ছা, একটু করো, করে আমাকে বলো, বাকিটুকু তারপরে আমি করছি।
y minus x plus 5 সমান 0 এটা আসে। আচ্ছা, এখন এইটার সমান্তরাল লাইন কিরকম হবে? এটার সমান্তরাল লাইন হবে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটার সমান্তরাল লাইন হবে হলো y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে, বা x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 একেবারে লিখি। এখন এই ধরনের লাইনের ওরা একটা বিন্দু দিয়ে দিচ্ছে, ওরা বলছে হচ্ছে ওই বিন্দু থেকে একটা স্পেসিফিক ডিস্টেন্স মেনটেন করবে। সো বিন্দুটা হচ্ছে হলো 1,2, 1,2 থেকে 5.5 ডিস্টেন্স মেনটেন করবে। সো 1,2 থেকে এই বিন্দুটার দূরত্ব হবে হলো 1 মাইনাস 2 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওরা বলছে এটার ভ্যালু কত হইতে হবে? 5.5, সো 11/2। এখান থেকে আমরা লিখতে পারি কে মাইনাস 1 divided by root 2 is equal to plus or minus 11/2। এখান থেকে আমরা লিখতে পারি k minus 1 is equal to plus or minus 11 by root 2 plus 1। k এর ভ্যালু এটা। আচ্ছা, সো আমরা k এর ভ্যালু পেয়ে গিয়েছি, এখন আমরা এখানে বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি x minus y plus or minus 11 by root 2 plus 1 is equal to 0। আমরা পুরোটাকে root 2 দিয়ে গুণ দিলে root 2x minus root 2y plus root 2 plus or minus 11 is equal to 0। এই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এটা আমরা পারলাম। এবার আমরা আরো দুইটা থিওরি শিখব, সেটা হচ্ছে স্পর্শজায়ের থিওরি। ধরো কোনো একটা বাইরের বিন্দু থেকে একটা বৃত্তের উপর আমরা দুইটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে? এখন আমরা শিখছি হচ্ছে স্পর্শজায়। কোনো একটা বহিস্থ বিন্দু থেকে আমরা এই বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকলাম। তাহলে এই স্পর্শক দুইটা এটাকে যেখানে টাচ করেছে, এই দুইটাই দিয়ে আমি একটা জ্যা আঁকতে পারি। এই বৃত্তটার সমীকরণ যদি এটা হয়, তাহলে এই স্পর্শজ্যা যেটা আছে, স্পর্শজ্যাটার সমীকরণ হবে হইলো, অর্থাৎ এইটার সমীকরণ হবে হইলো x(x1) প্লাস y(y1) প্লাস x প্লাস x1 ইন্টু g প্লাস y প্লাস y1 ইন্টু f প্লাস c is equal to 0। So basically t is equal to 0। এটা হচ্ছে স্পর্শজায়ের সমীকরণ। আমরা এখন এটা ইউজ করে এখন একটা অঙ্ক করে ফেলবো, সেটা হচ্ছে, আচ্ছা না, এক কাজ করি, আমরা একই সাথে কমন কর্ড বা সাধারণ জ্যায়ের সমীকরণটাও দেখে ফেলি, তারপরে একেবারে আমরা অঙ্ক করতে যাই। এরপর আসতেছে হচ্ছে সাধারণ জ্যা। সাধারণ জ্যা হচ্ছে, ধরো দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2। এই একটা বৃত্ত, তো হইল না বৃত্ত, আর এই হলো আর একটা বৃত্ত। এরা যদি কোনো এক জায়গায় এভাবে মিট করে, তাহলে দেখো এরা যে দুইটা বিন্দুতে মিট করেছে, এইখান থেকে একটা জ্যা আমরা আঁকতে পারি। এই জ্যাটার সমীকরণ হচ্ছে, এই জ্যাটাকে আমরা বলছি হচ্ছে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা। এখন এই বৃত্তটার সমীকরণ যদি S1 হয়, এই বৃত্তটার সমীকরণ যদি S2 হয়, তাহলে এই দুইটা বিন্দুতে এরা সেম থাকবে। সো তাই আমরা বলতে পারি যে এই সাধারণ জ্যায়ের সমীকরণ S1 প্লাস কে ইন্টু S2 ইজ ইকুয়াল টু 0 ফরম্যাটের হবে, ঠিক আছে? এই ফরম্যাটের হবে, এবং এই দুইটা বিন্দু দিয়ে যদি এটাকে সিদ্ধ করে, তাহলে ফাইনালি দেখা যাবে যে কে এর মান আসতেছে হচ্ছে -1। সো সাধারণ জ্যায়ের সমীকরণ হবে হলো S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু
0। এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে s1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু 0। কমন স্পর্শ জ্যায়ের সমীকরণ হচ্ছে t ইজ ইকুয়াল টু 0। আর যদি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে t ইজ ইকুয়াল টু s1। এই এখন আমরা তাহলে অঙ্ক ফেরত যাই। আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কে ওরা স্পর্শ জ্যা চেয়েছে। ওরা বলছে 2,3 বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এইটার সমীকরণ নির্ণয় করতে, এইটার সমীকরণটা নির্ণয় করতে। এখন এইটার সমীকরণ কি হবে? x x1 2 ইন্টু এক্স প্লাস ওয়াই y1 প্লাস এখানে f এর ভ্যালু কত, g এর ভ্যালু কত, 2 আসতেছে, তাহলে x প্লাস 2 ইন্টু 2 প্লাস y প্লাস 3 ইন্টু 3/2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। জাস্ট t ইজ ইকুয়াল টু 0 হলেই হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে গুছাই লিখি, পুরোটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 4x প্লাস 6y প্লাস 2 দিয়ে গুণ দিলে এখানে 4 আসতেছে, 4x প্লাস 8 প্লাস 3y প্লাস 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে একেবারে লিখলে 8x 6y আর এটা মিলে 9y 8 9 13 13 আর 8 হচ্ছে 21। এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। আচ্ছা, আমরা তাহলে এটা পারলাম। এরপরে হচ্ছে আমরা 10-এ যাই। 10-এর এ নাম্বার ওরা দুইটা বৃত্ত দিয়ে বলছে এটা সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে। আচ্ছা, ওরা একটা বৃত্ত দিয়েছে S1, আর একটা বৃত্ত দিয়েছে S2, এখন এই দুইটা বৃত্তের সাধারণ যা হবে S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এইটা মাইনাস এইটা, এখন এইটা মাইনাস এটা এখানেই করে ফেলতেছি, এরা সবাই গায়েব হয়ে যাবে। এইটা মাইনাস এটা করলে x আসতেছে, তারপর 6y মাইনাস এটা করলে মাইনাস 2y আসতেছে, এই দুইটা মাইনাস করলে কি থাকতেছে, এইদিকে 4 এইদিকে 3, সো প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই হলো আমার সাধারণ জায়ের ফর্মুলা, শেষ। আচ্ছা, 10-এর বিতে একই জিনিস, জাস্ট এবার আমার হচ্ছে অ্যালজেব্রা ঢুকাই দিছে। সো ইকুয়েশন বের করতে সমস্যা হবে না, কিন্তু এটার দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করার জন্য আলাদা করে কোনো ফর্মুলা নাই। আমাদের হচ্ছে যে সাধারণ জ্যায়ের যে ইটা পাই, সাধারণ জ্যায়ের যে সমীকরণটা পাই, এইটা দিয়ে যে কোনো একটা বৃত্তকে আমরা সিদ্ধ করায় দেবো, ঠিক আছে? খেয়াল রাখবা সাধারণ জ্যাটা কিন্তু দুইটা বৃত্তকেই একসাথে সিদ্ধ করছে, তাই এইটার সমীকরণটা নিয়ে যে কোনো একটার মধ্যে বসিয়ে দিলে আমরা এই দুইটা বিন্দু পেয়ে যাব। এই দুইটা বিন্দুর মাঝখানের দৈর্ঘ্য হলো বের করতে হবে, বেশ। যেরকম এইটার ক্ষেত্রেই করা যায়, এক্স ইজ ইকুয়াল টু 2x 2y মাইনাস 7, এই দুইটা যে কোনো একটা বসিয়ে দিয়ে আমরা y এর দুইটা ভ্যালু দেবো, দুইটা ভ্যালু পাবো। ডাজন্ট ম্যাটার এইটাই বসাচ্ছ নাকি এইটাই, আমরা একই y এর দুইটা ভ্যালু পাবো, ওইটা থেকে একই x এর দুইটা ভ্যালু পাবো। ওইগুলোর মাঝখানের দূরত্বই হবে হলো এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা। আচ্ছা ফাইন, এটা পারলাম। এরপরে হচ্ছে সি নাম্বারেও, আচ্ছা সি ডি ই এইগুলোতে একটু অন্য টাইপের অঙ্ক। এইগুলোতে হচ্ছে ওরা বলছে সাধারণ জ্যা যেটা আছে এইটাকে ব্যাস ধরতে হবে। তো যেটা করতে হবে, আমি হচ্ছে কোনটা করা যায়, ফার্স্টে আমি 10-এর ডি নাম্বারটাই করে দিই। 10-এর ডি নাম্বারে ওরা বলছে এই y ইজ ইকুয়াল টু 2x নাকি এই বৃত্তের একটা জ্যা, ঠিক আছে? এখন তাই যদি হয়ে থাকে তাহলে ওরা বলছে এই জ্যাটাকে ব্যাস ধরে নিয়ে এই বৃত্তের, এই জ্যাটাকে ব্যাস ধরে অঙ্কিত যে বৃত্তটা হবে ওই বৃত্তের
2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে। সো এটার জন্য ফার্স্টে আমাদের বৃত্তটার সমীকরণ বের করা লাগবে। আর যেহেতু এই জ্যাটাকে ব্যাস ধরতে বলেছে, সো আমার ব্যাসের প্রান্ত বিন্দুগুলো দরকার। ব্যাসটার প্রান্ত বিন্দু কিভাবে পাবো? এটা দিয়ে এটাকে সলভ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 10x, অর্থাৎ 5x স্কোয়ার মাইনাস 10x ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাই হচ্ছে x এর একটা ভ্যালু 0 আর একটা ভ্যালু হচ্ছে হলো আমার 2, 0,2। করেসপন্ডিং y এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 0,4। তাহলে আমাদের বৃত্তটার সমীকরণ কি হবে? x মাইনাস 0, x মাইনাস 2 প্লাস y মাইনাস 0, y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। এইবার 2,4 বিন্দুটা তো অলরেডি দেখতেই পারতেছি, এটার ব্যাসের একটাই। সো এখন এইটা দিয়ে আসলে দুই ভাবে করা যেতে পারে। এক হচ্ছে তোমার t ইজ ইকুয়াল টু তোমার এই বিন্দুতে যেহেতু যাচ্ছে, সো t ইজ ইকুয়াল টু 0ই তো হবে, t ইজ ইকুয়াল টু 0ই হবে। অথবা আরেকটা উপায় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, এখানে তো বোঝা যাচ্ছে যে এই ব্যাসের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে? এই ব্যাসটার একটা প্রান্ত বিন্দু হচ্ছে এইটা। সো এইটা বরাবর যে স্পর্শকটা যাবে ওটা অবশ্যই এই ব্যাসের উপর লম্ব হবে। তাই এই ব্যাসের উপর লম্ব একটা রেখার সমীকরণ কিরকম হবে? x প্লাস 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন যেহেতু এটা 2,4 দিয়ে যায়, আমরা 2,4 দিয়ে এটাকে সিদ্ধ করি। 2 প্লাস 8 প্লাস k ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা k এর মান পাই হচ্ছে -10। সো আমরা রেখাটার সমীকরণ পেলাম এই। সো আমরা এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এইভাবেও করতে পারো, বা এই ক্ষেত্রে আসলে ইজি ছিল যে কারণে আমরা এইভাবে করতে পারছি। সব কেসে এটা হবে না, সো ইন জেনারেল এইটাই ইউজ করা লাগবে। আচ্ছা, এবার আমরা 10 এর ই নাম্বারটা করি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে s1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু 0 যে আমরা বসাচ্ছি, এইখানে সবসময় s1 আর s2 ওদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে। অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস সামথিং সামথিং একটা যদি থাকে, s1 ধরো এরকম, আর আরেকটা s2 ধরো এরকম আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে আমাদের এইটাকে s1 ধরা যাবে না। আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে আগে s আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বানিয়ে দেবো। তারপরে হচ্ছে এইটাকে s1 ধরে আমরা এই s1 থেকে এই s2 বিয়োগ দেবো, তাইলে আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পাবো। খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ না দিয়ে থাকি তাহলে এটা মাইনাস করলে 2x স্কোয়ার 2y স্কোয়ার থেকে যাবে, তখন কিন্তু আর এটা কোনো সরল রেখার সমীকরণ হবে না। ঠিক আছে? এই কারণে আগে 3 দিয়ে ভাগ দিয়ে নিয়ে, বা জয় ফ্যাক্টরি থাকুক এটা দিয়ে ভাগ দিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে, তারপরে এদেরকে বিয়োগ দিতে হবে। আচ্ছা, গেল। এরপর যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে 10 এর ই নাম্বার করবো। 10 এর ই নাম্বার ওরা দিয়েছে এই দুইটা রেখা আছে, এদের সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত স্পিরিটের সমীকরণ নির্ণয় করে। আচ্ছা, এটা তো আর করার দরকার নেই, আমরা অলরেডি এটার আগে একটা অঙ্ক এটা করে ফেলেছি। এটাতে যেটা করতে হবে, এটা তো হচ্ছে যে সাধারণ জ্যাটা বের করে নিয়ে আমাদের হচ্ছে ওই সাধারণ জ্যা দিয়ে যে কোনো একটা বৃত্তকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে? যাতে আমরা দুইটা প্রান্ত বিন্দু পেয়ে যাই। দুইটা প্রান্ত বিন্দু পেয়ে যাওয়ার পর তারপরে ওই দুইটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে নিয়ে আমরা করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা। এরপরে আহ এরপরে এফ নাম্বার অঙ্কটা একটু দেখানো লাগবে। তার আগে দেখি বাকি জি আর এইচ গুলো একই টাইপের নাকি। জি নাম্বারও একই রকম, এইচ নাম্বারেও মোটামুটি একই রকম, ঠিক আছে? এটাতে ওরা সাধারণ জ্যাটাই দিয়ে দিয়েছে। এটা দিয়ে এটাকে ই করে নিয়ে সিদ্ধ করে নিয়ে আমরা দুইটা প্রান্ত বিন্দু বের করবো, তারপরে হচ্ছে ওইটা থেকে বাদ বাকি করতে পারবো। 10 এর আই নাম্বারেও, আচ্ছা 10 এর আই আর 10 এর জি, এই না 10 এর এফ, এই দুইটা একটু করে দেওয়া লাগবে। আর তারপর 11 করে দিলেই আমাদের এই চ্যাপ্টার শেষ। তো আমি 10 এর এফ এ আগে আসি। 10 এর এফ এ ওরা বলছে দেখাও যে এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, দুইটা বৃত্ত যদি একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে জানি কি হয়? এদের দুইটার কেন্দ্রের মাঝখানের যে দূরত্বটা আছে ওইটা এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়, ঠিক আছে? সো এটুক তোমরা দেখাতে পারবা। তারপরে কি বলছে? সাধারণ স্পর্শক ও স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে। সো এই যে এই দুইটা ই আছে, এদের সাধারণ স্পর্শক আর স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। এখন খেয়াল করে দেখো,
এইটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এইটার কেন্দ্র ধরো এখানে, এটার কেন্দ্র ধরো এখানে, তাহলে এদের যে স্পর্শবিন্দু আছে ওইটা অবশ্যই এই দুইটার কেন্দ্র যে আছে, কেন্দ্র যে লাইনটার উপরে আছে এটার উপরে আছে, এবং এইটার এই যে লাইনটা আছে অর্থাৎ সাধারণ স্পর্শক যেটা আছে, এই সাধারণ স্পর্শকের সমীকরণ হবে হলো S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে? এই যে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে যখন দুইটা বৃত্তের সাধারণ একটা জ্যা থাকে। এখন চিন্তা করো যে আমি এই বৃত্তটাকে আস্তে আস্তে টেনে বাইরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা পয়েন্টে কি হবে? এই অবস্থায় আসবে। কিন্তু তারপরেও এদের এই S1 মাইনাস S2 দিয়ে কিন্তু এদের এই লাইনটার সমীকরণ দিবে। তখন এটার কিন্তু কমন জ্যা নাই, তখন এটা কি হয়ে গেছে? এটা একটা কমন স্পর্শক হয়ে গেছে। ঠিক একইভাবে একটা বৃত্ত যদি একটু বড় হয় আর একটা যদি একটু ছোট হয়, তাইলে এইটা যদি এটার ভিতরে আমি নিয়ে যেতে থাকি, তাহলে একটা পয়েন্টে গিয়ে এই অবস্থা আসবে। কিন্তু তখনও এই সাধারণ জ্যাটায় আমার S1 মাইনাস S2 দিয়ে দিবে, কিন্তু তখন এটা হয়ে যাবে সাধারণ স্পর্শক। তো এই বৃত্ত দুইটার সাধারণ স্পর্শক যেটা আছে, সাধারণ স্পর্শক, এইটার সমীকরণ আমরা পাবো কিভাবে? S1 মাইনাস S2 করে, ঠিক আছে? S1 মাইনাস S2 করলেই পেয়ে যাব। এবং এই রেখাটা আমরা পাবো কিভাবে? এই রেখাটা হচ্ছে এই দুইটা বৃত্তেরই কেন্দ্রগামী। সো এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এই বৃত্তটারও কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা থেকে আমরা এই রেখাটা পেয়ে যাব। সো এই রেখাটাকে ধরো আমি বললাম L1, আর এই রেখাটাকে আমি বললাম L2। তাহলে L1 এবং L2 এই দুটাকে সলভ করলে আমরা এই বিন্দু x, y এর স্থানাঙ্ক পেয়ে যাব। এইটাই হচ্ছে এদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাইলে আমরা সাধারণ স্পর্শকও পেলাম, স্পর্শবিন্দুও পেলাম। এই হলো আমার 10 এর f। আমি আর পুরোটা করছি না। তাইলে কোনো কনফিউশন আছে কোনো স্টেপ নিয়ে? সেন্টার দিয়ে যে লাইনটা যায় ওইটা বুঝি নাই ওই ব্যাপারটা। আচ্ছা, মানে L2 টা বুঝছো, L1 টা বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, সো দেখো অন্তস্থভাবে যদি ছেদ করে, তাইলে এইটার কেন্দ্র এখানে, এইটার কেন্দ্র এখানে, এটা যেখানে স্পর্শ করতেছে, ঠিক আছে, এরা দুইজন যেখানে স্পর্শ করতেছে, ওইটা এই দুইটার কেন্দ্র যে লাইন আছে ওই লাইনটার উপরেই আছে না? বুঝাতে পারতেছি? আচ্ছা, জি ভাইয়া। ফিগারটা না আমি আর একটু ভালো করে আঁকাই, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝবো। এই যে দেখো, এখান থেকে একদম ক্লিয়ার হচ্ছে, এই দুইটার কেন্দ্র যেখানে আছে ওই কেন্দ্র দুইটা যে লাইনের উপর আছে ওই লাইন বরাবরই এদের স্পর্শবিন্দুতে আছে। তাহলে এই দুইটার কেন্দ্র তো আমার জানাই আছে, ঠিক আছে? এই দুইটার কেন্দ্র আমার জানাই আছে। তাহলে এই দুইটার কেন্দ্র যে লাইনটার উপরে আছে ওই লাইনটা এই L2 কে যেখানে, L2 এর সাথে যেখানে ছেদ করবে ওইটাই হবে হলো এদের স্পর্শবিন্দু। ওকে, সো এই গেল। এখন হচ্ছে আমি 10 এর আই নাম্বারে আসি। 10 এর আই নাম্বারে ওরা একটা বৃত্তের দুইটা বৃত্ত দিয়েছে এবং বলছে যে এই বৃত্তদ্বয়ের সাধারণ যায় অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। আচ্ছা, সহজ একটা অঙ্ক। আমরা ফার্স্টে বৃত্ত দুইটা দেখি। S1 হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, আর অন্যটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে S1 মাইনাস S2 করলে আমরা পাবো হচ্ছে এইটা এটা 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 কাটা, মাইনাস 8x মাইনাস 6y প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 8x প্লাস 6y ইজ ইকুয়াল টু 20। এখন এইটা যদি আমরা এইভাবে আঁকাই, এই 20 দিয়ে ভাগ দেই, x বাই 5/2 প্লাস y বাই 10/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা x অক্ষকে কাট করতেছে হলো 5/2 তে, y অক্ষকে 10/3 তে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 5/2 ইন্টু 10/3, তাহলে আসতেছে হচ্ছে 25/6। এটাই হলো আমার আনসার। সো আমরা 10 এর আই পারলাম। এরপরে হচ্ছে 11 এ যাই। 11 করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপরে 12 থেকে যেগুলো আসছে এগুলো হচ্ছে 4.1 আর 4.2 এর মিলানো অঙ্ক। এগুলো তোমরা আস্তে আস্তে করতে পারবা। তো কোনটা প্রবলেম হলে বলবা। আমি হচ্ছে 11 নম্বরটা করে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। 11 নম্বর ওরা বলছে এই একটা সরল রেখা হইতে এই বৃত্তের যে বিন্দুটার দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় করতে। সো সরল রেখাটা হচ্ছে 12x প্লাস 5y ইজ ইকুয়াল টু 212, অথবা 12x, সরি, 12x প্লাস 5y মাইনাস 212 ইজ ইকুয়াল টু 0। আর বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y
মাইনাস 167 ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করে দেখো, এই যদি একটা বৃত্ত হয় আর এই যদি একটা রেখা হয়, এই বৃত্ত হইতে এই রেখাটার ক্ষুদ্রতম ডিস্টেন্স হবে কার? ঠিক আমি যদি এটার কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব আঁকাই, তাহলে এই বিন্দুটা থেকে হলো এটার ক্ষুদ্রতম ডিস্টেন্স হবে। ঠিক আছে, এখন এই বিন্দুটা আমরা খুঁজে পাবো কিভাবে? এইটাই হলো কথা। দুই ভাবে খুঁজে পাওয়ার উপায় আছে। এক হচ্ছে এই রেখাটার উপরে, ফার্স্ট প্রসেসটা ফার্স্টে দেখাই। এই রেখাটার সমীকরণ তো আমার দেওয়া আছে, ঠিক আছে, এবং এই রেখাটার সমীকরণ দেওয়া আছে। তো এই রেখাটা তো এটার উপরে লম্ব, ঠিক আছে, এবং এটার কেন্দ্র দিয়ে পাস করে। এইখান থেকে আমরা দেখতে পারতেছি বৃত্তটার কেন্দ্র কত হবে? বৃত্তটার কেন্দ্র হচ্ছে 1,1। তাহলে এই রেখার উপরে লম্ব এবং 1,1 দিয়ে পাস করে এরকম রেখা কি হবে? এরকম রেখা হবে 5x মাইনাস 12y ইজ ইকুয়াল টু আমার 5 ইন্টু 1 মাইনাস 12 ইন্টু 1, which means 5x মাইনাস 12y, এটাকে এদিকে আনলে প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এইবার এইটা দিয়ে আমাদের এই বৃত্তটাকে সিদ্ধ করতে হবে। বৃত্তটাকে সিদ্ধ করলে আমরা দুই জোড়া বিন্দু পাবো, ঠিক আছে, দুই জোড়া বিন্দু পাবো। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা। তো এই দুইটার মধ্যে আমরা দেখবো যে কোনটার কোনটার হচ্ছে এইটার থেকে এটার দূরত্ব হলো কম। ঠিক আছে, কিভাবে দূরত্বটা বের করব? এই যে এইটা থেকে এটা লম্ব দূরত্ব, এই পয়েন্ট থেকে এটা লম্ব দূরত্ব কিভাবে বের করবো? ওই যে রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, 5 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর উপরে হচ্ছে 12 ইন্টু এই বিন্দুর এক্স স্থানাঙ্ক প্লাস 5 ইন্টু এই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস 212। এটা ইকুয়াল এটার অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, এখানে দুইটা বিন্দু বসা দেখবো কোনটা ছোট, যেটা ছোট আসে ওইটাই হচ্ছে আমাদের আনসার। ধরো এটারটা ছোট আসে, এটারটা আসে নাই, এটাই হবে আমার আনসার। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকে, এখন দেখাই সেকেন্ড প্রসেস, যেটা তো আমার বইতে করা আছে। সেকেন্ড প্রসেসটা হচ্ছে হলো আমরা অন্তর্বিভক্তিকরণটা ইউজ করবো এখানে। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। আচ্ছা, সো ধরো আমার তো ওইটাতে আর আর কি এরকম ইকুয়েশন সলভ করা লাগবে না, ওই বিন্দুটা আমার দরকার হবে না। সার্কেলই মুছে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সো এইটাই যেটা করব, আমরা কেন্দ্র থেকে এই লাইনটার দূরত্ব আগে বের করে নেব। ঠিক আছে, সো আমার কেন্দ্র জানি কত? 1,1। তাহলে 1,1 থেকে এই রেখা এল এর দূরত্ব 1,1 টু এল এর দূরত্ব আমরা আগে বের করে নেই। এটা হচ্ছে হলো তাহলে 12 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 মাইনাস 212, এই ঘটনা ডিভাইডেড বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার অ্যাবসলিউট ভ্যালু। তাহলে হচ্ছে 212 মাইনাস 17, 212 মাইনাস 17 কত আসতেছে আমার? 195। এটাকে আমি ভাগ দিচ্ছি হচ্ছে আমার 13 দিয়ে। ঠিক আছে, 195 কে যদি আমি 13 দিয়ে ভাগ দিই তাহলে কত আসতেছে? 195 কে যদি আমি 13 দিয়ে ভাগ দিই তাহলে আসছে হচ্ছে আমার এখানে ফার্স্টে 13 যায় মানে 1 যাচ্ছে, 15 আসতেছে। ঠিক আছে, 15 আসতেছে। হচ্ছে 15। আচ্ছা, আসলো 15। এখন তাইলে এই দূরত্বটা হচ্ছে হলো আমার 15। এখন আমরা একই সাথে এইটার ব্যাসার্ধটা বের করি। এই বৃত্তটার ব্যাসার্ধ আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে রুট ওভার জি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 212, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা আসতেছে হচ্ছে 214, রুট ওভার 214 আসতেছে। তো আচ্ছা, আমি কি করতেছি এখানে? তো 167 বসাইতে হবে, মাইনাস 167 বসবে। ঠিক আছে, তাহলে 169, তাহলে এটা 13 আসলো। ঠিক আছে, সো এটার ব্যাসার্ধ হচ্ছে 13। আর এই তাহলে এইটুক কত? এইটুক 13, এইটুক হচ্ছে 2। আমরা এই বিন্দুটা জানি। তাহলে 13:2 রেশিওতে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, 13:2 রেশিওতে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বাদ বাকিটা আসলে মনে হচ্ছে পেরে যাবা। ঠিক আছে, বাদ বাকিতে এরপরে হচ্ছে আমরা এই লাইনটার সমীকরণ বের করব, এই লাইনটা এইখানে কোথায় ছেদ করছে এটা বের করব। এই বিন্দুটা বের করার পরে এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দুকে 13:2 রেশিওতে ছেদ করছে যে বিন্দুটা, ওটা বের করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি?
আচ্ছা, মনে হচ্ছে বোঝাতে এটা পেরেছি। বইয়ের কোথায় করে দেওয়া ছিল? আচ্ছা, এটা বইতে হচ্ছে তোমার উদাহরণ নাম্বার 9, উদাহরণ 9। এটা বইয়ের উদাহরণ 9। যেহেতু করে